হে দর্শক, হিস্ট্রি অফ রিভাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। মাথার ভরটা হলে কেমন লাগে সেটা আমি আজকে বুঝতে পারলাম সঠিকভাবে। এটা কি ও বুড়ো লোকটারই কথা ছিল নাকি হাসানের কোনো ইলিউশন, সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমার শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি পরে ছিলাম মাটিতে, একটু পরেই মনে হয় আমার জান বের হয়ে যাবে শরীর থেকে। সবাই আমার শরীরটা ধরলো। লিয়া, ওকে তাড়াতাড়ি হিল করার চেষ্টা করো। আমি চাই না তোমাদের মধ্যে কারো মৃত্যু হোক। চেষ্টা করো। সবাই আমার শরীরে হাত দিয়ে রেখেছে, সবাই আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। আর ওইদিকে যে আমাকে মারতে ছিল সে দাঁড়িয়ে আছে চুপ করে। হয়তো তার কাছে এখন খারাপ লাগছে। আমার হাত পা এখন নাড়াতে পারছি না আমি। আমার ডান হাতের মাধ্যমে আঙুলটা কষ্ট করে দেখলাম পশুটার দিকে। সাথে সাথে রেগে গেল সে, আর আমার পা ধরে দিল 3টা আছাড়, তারপর দেওয়ালে ছুঁড়ে মারলো আমাকে। আচ্ছা, তুমি আমার হাত ধরো, আমি স্পেল পড়তে শুরু করছি। অনু স্পেল পড়তে শুরু করলো, আর এদিকে আমার জীবন যায় যায় অবস্থা। অনুর স্পেল পড়া শেষ হয়ে গেল, সাথে সাথে হাসানের শরীর আলোকিত হতে লাগলো। অনুর হাত ধরে আছে এখনো সে। বাকি সবার মধ্যে থেকে একটা আলো বের হয়ে যাচ্ছে হাসানের শরীরে। কিন্তু সমস্যা তো আরেক দিকে, হাসানের শরীরের মতো আমার শরীর আলোকিত হতে শুরু করলো। ব্যাপারটা ওরা খেয়াল করছে না, কারণ এত আলোর মধ্যে এটা খেয়াল করা বড়ই কষ্টের। আমি অনুভব করতে পারলাম আমার ভিতরে অনেক চেঞ্জ চলে আসতেছে। এমন মনে হচ্ছিল আমার জায়গা বদলে যাচ্ছে। আর আস্তে আস্তে আমার শরীরের আলো বের হয়ে হাসানের শরীরে চলে গেল। সব আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আশেপাশে শুধু পড়ে আছে 14টা মৃত শরীর। হাসান, তুমি আছো? হাসান তো মারা গেছে। এখন পুরোপুরি আলো আমার শরীরের মধ্যে চলে গেল। আমি দেখতে পেলাম আমি সম্পূর্ণ সুস্থ আছি, তাও আমার শরীরেই। আমি হাত পায়ের তিলগুলো দেখে নিলাম, না ঠিকই আছে, এটা আমার শরীর। অনু আমাকে দেখে অবাক হয়ে গেল। তুমি কিভাবে? আর হাসান কোথায়? জানি না তো কি হয়েছে। কিভাবে ধরলে এটা? বললাম তো জানি না। মনে হয় স্পেলটা উল্টো হয়ে গেছে, তাই এটার ফল। হ্যাঁ। একজন জোকারকে তাহলে এখন থেকে আমার ভাই বলতে হবে? আমি আর জোকার? হ্যাঁ। আমাদের মধ্যে কে বড়? আমরা দুজনেই টুইন্স। আর আমার নাম অনামিকা না, বরং এটা এখানে আসার পর আমাকে দিয়েছিল আমার নকল পিতা, যে আমাকে অ্যাডপ্ট নিয়েছিল। আমার আসল নাম প্রিন্সেস হায়াকা, আর তোমার নাম প্রিন্স নিয়াক। নামগুলো বড়ই আজব। আমি তো এখানে এসেই বুঝেছি কত আজব আমাদের নাম। এখন কি করতে হবে আমাদের? আমার মাথায় কিছুই আসছে না, কি করব? হাসান সব বিষয়ে প্রস্তুত ছিল। আমাকে স্পেলটা প্রথমে রিভার্স করতে হবে, তারপর আবার ব্যবহার করতে হবে। এটার জন্য আমার কিছু সময়ের দরকার। আমাকে একটু খুলে বললেই হয়। আমার মুড এখন ভালো নেই, আজকের মতো আমাকে একা ছেড়ে দাও। তুমি বাসায় চলে যাও। অনু বললেই সেখান থেকে উধাও হয়ে গেল সে। বুঝলাম সে ইনভিজিবিলিটি ব্যবহার করেছে। আমি আশেপাশের সবার মৃত শরীরের দিকে তাকালাম। এই শরীরগুলো আরও 19 বছর আগেই মাটির নিচে থাকতো, কিন্তু একটা অজানা ক্ষমতা এতদিন তাদের বাঁচিয়ে রেখেছিল। আচ্ছা, তাদেরও তো পরিবার আছে, আত্মীয় স্বজন আছে। এই জিনিসটা তারা কিভাবে মেনে নেবে? আমি বাসায় গেলাম না, আমাকে কিছু একটা তো করতেই হবে। আমার এখনো বুড়ো লোকটার কথা মনে আছে। এই ক্ষমতাগুলো নিজের কাজের জন্য কিংবা নিজের ব্যবহারের জন্য আমার কাছে দেওয়া হয়নি। আমাকে দেওয়া হয়েছে কারণ আমি একজন সৈনিক, আর এটা ব্যবহার করে আমি এখন একটি দেশ না, বরং পুরো 2টো ইউনিভার্সকে বাঁচাবো। এই যুদ্ধ কোনো ছোট যুদ্ধ নয়। এটা লড়তে হলে আমাকে প্রথমেই আমার সৈনিকের প্রয়োজন হবে। প্রথমে আমার দরকার পড়বে একটা টিমের, এমন একটা টিম যেটা মাল্টিভার্সের এক এক ইউনিভার্সের বাসিন্দা হবে। তারা হবে আমার মতোই স্পেশাল। কিন্তু আমি যদি নিজের কাজে লোভী হয়ে যাই, তাহলে আমার এই শরীর তখন আর আমার থাকবে না। তখন এটা প্রিন্স নিয়াকের হয়ে যাবে।
বুড়ো দাদার এই কথাগুলো আমি বুঝিনি, তবে আশা করি অনু আমাকে সেটা বুঝিয়ে দিবে। অনেক কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে যেটা আমি নিজেও বুঝতে পারছি না। তবে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হলো আমি মরার পরও নিজের শরীর নিয়ে বেঁচে আছি। আর এটা বৈজ্ঞানিক কোনো উদাহরণ নয়, নিশ্চয়ই এটা ম্যাজিকের কোনো ব্যাপার। আমাদের ইউনিভার্সে ম্যাজিক জিনিসটা সবচেয়ে কম দেখা যায়, আর দেখা গেলেও সেটা তেমন ক্ষমতাশালী না। তবে এই ম্যাজিকটা অন্যরকম। আমার দেখা সবচেয়ে আজব ম্যাজিকগুলো এগুলো। এসব ভাবনা পরে করলেও হবে। আমি আমার মাঝে থাকা নতুন ক্ষমতাগুলো ফিল করতে পারছিলাম এখন, তবে কিভাবে সেটা ব্যবহার করব সেটাই বুঝতে পারছিলাম না। আমাকে প্রথমে এই 14 জনের ব্যবস্থা করতে হবে। তাদের মধ্যে একজনের কাছে টেলিপ্যাথি ক্ষমতা ছিল, তার মানে সেটা আমার কাছেও আছে। আমাকে সেটা ব্যবহার করতে হবে, কিন্তু কিভাবে করব বুঝতে পারছিলাম না। আমি বসে পড়লাম যোগা করার স্টাইলে, বসে মনোযোগ দিতে লাগলাম। হঠাৎই আমি আশেপাশের সব জিনিসগুলো অনুভব করতে লাগলাম, সব শুনতে লাগলাম। যারাই কথা বলছে সবার কথা আমি শুনতে লাগলাম। হুট করে একটা মহিলাকে দেখতে পেলাম। মহিলা কথা বলছে না, কিন্তু যেটা মনে মনে ভাবছে আমি সবই দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে। আমি কখনো ভাবিনি এমন কিছু করতে পারবো আমি। আস্তে আস্তে খুঁজতে লাগলাম আশেপাশে, শেষমেশ পেয়েও গেলাম একটা বাস ড্রাইভার। লোকটার মাথায় উকি দিয়ে দেখতে পেলাম সে খারাপ কিছু ভাবছিল আর গাড়ি চালাচ্ছিল। তার গাড়িতে কোনো যাত্রী নেই, তাই আমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিভাবে করব বুঝতে পারতেছি না। হঠাৎ আমি মনে মনে বললাম ব্রেক করতে। লোকটা ব্রেক করে ফেললো সাথে সাথে। যাক, কিভাবে করতে হয় টেলিপ্যাথি এটা শিখে গেছি। লোকটাকে আদেশ করলাম হোল্ডার কোম্পানির সামনে বাসটা রেখে চলে যেতে। সেটাই করলো লোকটি। এরপরে সাদিককে দেখছিলাম আমাকে উঁচু করেছিল, আমাকে না ধরেই, আর দেওয়ালে আমাকে আটকে রেখেছিল। আমি এবার সেটার ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করলাম। আঙ্গুল তুলে জিনিসটা নাড়ানোর চেষ্টা করলাম। আধা ঘন্টা চেষ্টা করেও একটা কলম নাড়াতে পারলাম না। শেষমেশ রেগে আমি হাত নাড়া দিলাম জোরে, আর এতে করে পাশে থাকা টেবিল হাওয়ায় একা একাই দেওয়ালে গিয়ে লাগলো। বুঝলাম মাথায় জিনিসটা থাকতে হবে শুধু। রাগে আমার মন চাচ্ছিল এই টেবিলটাকে আমি ভেঙে ফেলি, আর সেই জন্য হয়তো আমি এটাকে নাড়াতে পেরেছি। যাক, তাহলে ক্ষমতাটা ব্যবহার করা শিখে গেলাম। আমি এক এক করে সবগুলো মৃত শরীরকে সেই বাসের মধ্যে উড়িয়ে রাখতে লাগলাম। একটু কষ্ট করতে হচ্ছে, কিন্তু এটাই তো করতে হবে। ওদের যেভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছি লোকজন দেখলে বলবে পুরোই জীবিত, কিন্তু তাও জিনিসটাকে হাসানের ক্ষমতা দিয়ে আমাকে অন্যরকম বানিয়ে দিতে হবে। আমি একটা ম্যাচের গাড়ি চালিয়ে সেটা ফেলে দিলাম তেলের ট্যাঙ্কিতে। সাথে সাথে পুরো গাড়ি ব্লাস্ট হয়ে গেল। আশেপাশের সবাই একত্রিত হয়ে গেল ঘটনায়, আর আমাকে এই অবস্থায় ফায়দা উঠাতে হবে। ইলিউশন কিভাবে করে সেটা আমি ভালো করে জানি, তাই এটা আমাকে চেষ্টা করে দেখতে হবে না। আমি হাসানের মুখেই শুনেছিলাম গতকালকে সে এটা কিভাবে করে। ইলিউশন করতে হলে প্রথমে সেই ব্যাপারে ভাবতে হবে আমি কি ইলিউশন করব, এবং শেষে ছোট্ট একটা স্পেল পড়তে হবে। স্পেলটা হাসান সেদিন বলেছিল আর আমি মুখস্থ করে নিয়েছিলাম। আমি সেই অনুযায়ী কাজ করলাম। এবার দেখার পালা কাজে দিয়েছে কিনা। আমি এগিয়ে গেলাম সামনে লোকজনদের কাছে। সবাই বলা বলি শুরু করলো, ফায়ার সার্ভিসকে কল দেন তাড়াতাড়ি, আমি বলে উঠলাম। আমি সেখান থেকে তখন চলে আসলাম, তবে আসার সময় অনুর একটা বই ছিল, সেটাও সাথে করে নিয়ে এসেছি। বইটা হাসানের কাছে ছিল। আশ্চর্যের ব্যাপার হলো আমাদের শরীর ট্রান্সফার হয়েছিল, কিন্তু জামা কাপড় নয়। হাসান যা পরেছিল সেটা আমার গায়ে আছে, আর সেই পাতলা সোয়েটারের মধ্যে অনুর একটা বই আছে, যেটা আমি সাথে করে নিয়ে যাচ্ছি। বইতে মনে হয় অনেক কিছু তথ্য দেওয়া থাকতে পারে। বাসায় গিয়ে দেখতে হবে কি আছে বইতে। হয়তো এই বইয়ে আমি কিছুই জানতে পারবো। স্বপ্নের বয়স্ক লোকটার কথা আমি তেমন বুঝিনি। সে বলেছিল একটা টিমের কথা। এমন লোকজন আমি পাবো কোথায়? আর মাল্টিভার্সের কথাও বলেছে। এসব কি আমি কিছুই বুঝতে পারতেছি না। এটা কি একটা সৌরজগতের কথা বলছে তারা? আমাকে এসব সম্পর্কে কিছুটা জানতে হবে। অনু এই সুযোগে হয়তো হাসানকে আমার জায়গায় আনার চেষ্টা করবে, কিন্তু সেটা কোনো দিনই সম্ভব নয়, কারণ তাদের শরীর এখন খুঁজে পাওয়া যাবে না, আর অনুর স্পেলও কাজ করবে না। কোনো বড় জাদুর ব্যবহার করতে হলে নাকি বড় একটা কোরবানি দিতে হয় স্বপ্নে, বয়স্ক লোকটা আমাকে বলেছিল। আর আমার কাছে সবচেয়ে বড় কোরবানি হলো আমার জীবন।
আমি বুঝে গিয়েছিলাম আমাকে কি করতে হবে। লোকটা সোজাসুজি আমাকে না বললেও ইঙ্গিত ঠিকই বুঝিয়েছিল ইঙ্গিতে। হয়তো এমনটা সে সবাইকে বুঝিয়েছিল, কিন্তু কেউ বুঝতে পারে নাই। আচ্ছা, বাদ দিলাম সেটা। আমাকে এখন বাসায় যেতে হবে। আজকে নিজেকে অন্যরকম লাগছে, নিজের মাঝে নতুনত্ব অনুভব করতে পারছি। এমন হয় যখন পুরো 10 বছরের মতো প্যারালাইসিস হয়ে পড়ে থাকার পর হুট করে একজন রোগী আগের মতো সুস্থ হয়ে গেছে। আমার যেমন অনুভব হচ্ছে সেই রোগীরও তেমনই অনুভব হবে। আমার মনে হচ্ছিল আমি নতুন জন্ম নিয়েছি। ভিতর থেকে কিছু একটা আমাকে ডাকছিল, কিন্তু আমি সেসব কথা বুঝতে পারছিলাম না। আজকে হাঁটলাম না, রাস্তা থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাসা চলে আসলাম। কলিং বেল খুলতেই রিদি দরজা খুলে দিল। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রিদি, কে আপনি? মজা করা বাদ দে, ভিতরে যেতে দে আমাকে। আবার রিদি বলল, আরে কি করছেনটা কি? এভাবে অপরিচিত বাসায় ঢুকে যাচ্ছেন কেন? জানেন এটা এই শহরের এসপির বাসা। ভালোই ভালো চলে যান, না হলে আমি ভাইয়াকে রাখবো। মজা করা বাদ দে রিদি। রিদি তখন বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাদের রিলেটিভ কেউ? তখনই সেখানে ভাইয়া আর অথয় আসলো। কি হয়েছে রিদি, ডাকছিলে কেন? রিদি আবার বলল, দেখো তো ভাইয়া, এই লোকটাকে চিনো নাকি? আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। কে তুমি ভাই? তোমাকে তো আগে কখনো দেখিনি। এখানে কি করতে আসছো? ভাইয়া, তুইও মজা করছিস? আমাকে চিনতে পারতেছিস না? কার ভাইয়া? আমার তো নিশ্চয়ই এটা খারাপ কিছু লাগছে। এক্ষুনি চলে যাও এখান থেকে, না হলে আমার বন্ধুকে দিয়ে গুলি করে মেরে ফেলবো। সিকিউরিটি এগুলো কিভাবে বাসায় আসতে পারে? বাসার দুজন গার্ড এসে আমাকে ধরে বাইরে নিয়ে আসলো। আমি কিছুই বললাম না, কারণ বলার মতো কথা আমার মুখে নাই। কি হলো এটা? আমার পরিবারের মানুষ আমাকে চিনতে পারছে না। ভিতরে দেখলাম বাবা, আম্মু আর নীলা আমাকে দেখলো, কিন্তু কেউ কিছুই বলল না। এটা কি কোনো ইলিউশন, নাকি আমার চেহারা আর আমার নিজের নেই? কোনটা? আমি তো এখন আমার নিজের চেহারা দেখলামই না। আমি রাস্তায় দাঁড়িয়ে গাড়িটার গ্লাসে তাকালাম এবং সেখানে নিজের চেহারাটাই দেখতে পেলাম। তবে কি হলো সেটা আমাকে কেউ চিনতে পারছে না কেন? বিষয়টা মজার হতে পারে না। নিশ্চয়ই আমি বাসা থেকে বের হওয়ার পরে হাসান কিছু একটা করেছিল। আমি রাস্তার ধারেই বসে পড়লাম। এর থেকে খারাপ আর কি হতে পারে? যদি নিজের পরিবারের মানুষ আমাকে না চিনতে পারে তাহলে লাভটা কি? আচ্ছা, আমি কি ইলিউশন দিয়ে সব ঠিক করতে পারবো? ব্যবহার করে দেখা যাক। ইলিউশন ব্যবহার করলাম, তারপর ভিতর ঢোকার চেষ্টা করলাম, কিন্তু না, কোনো দিক দিয়েই কাজ হলো না। এবার আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, আর সেটা আমার ভাই নিজেই করলো অথৈর আদেশে। অনেক কষ্ট লাগতেছে আমার নিজের কাছেই। নিজের পরিবার যখন আমাকে চিনে না, তাহলে কেউ আমাকে চিনবে না। শুধু শুধু অন্য কারো কাছে গিয়ে অপমানিত হয়ে লাভ নেই। তার চেয়ে বরং আমি অনুর অফিসে ফিরে যাই। অনু হয়তো বলতে পারবে কি হচ্ছে। আমি আবারও হাঁটতে লাগলাম হোল্ডার বিল্ডিংয়ের দিকে। আমি অনেকটা অসহায় হয়ে পড়েছি এই সময়ে। আমার পরিবারে কেউ আমাকে চিনতে পারছিল না, আর এই বিষয়টা আমার কুরকুর করে খাচ্ছিল। তবে কি বয়স্ক লোকটার কথা মতো এটা আমার কাছে সবচেয়ে বড় কোরবানি? বুঝতে পারছি না কিছুই। সব কিছু এভাবে বদলে যাবে সেটা আমি কোনো দিনও ভাবতেই পারি নাই। আমি সামনে কি করব কিছুই বুঝতে পারছি না। এখন আমার একটাই সহায়, আর সেটা হলো অনু। অনু মনে হয় অনেক বড় একটা ধাক্কা খেয়েছে। আমার মনে হয় অনু আর হাসানের মধ্যে কিছু একটা ছিল। ভাই বোনের সম্পর্ক হয়তো না, সেটার থেকেও গভীর কিছু ছিল। তাই অনু ব্যাপারটা হয়তো মেনে নিতে পারছে না। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হোল্ডার কোম্পানিতে, আর একদম উপরের তলায় চলে আসলাম, যেখানে অনুর রুম। অনেক আজব একটা বিল্ডিং, ওপরে বাসা, মাঝে অফিসের ব্যবস্থা ছিল, আর মাটির নিচে গোপন ল্যাব। অনুর রুমের দরজা খোলাই ছিল। ভেতরে যা আশা করছিলাম তা পেলাম না। ভেতরে পুরো অন্ধকার হয়ে আছে, চারিদিকে মোমের আলো জ্বলছে। দেখে মনে হচ্ছে কালো জাদুর ব্যবস্থা করা হয়েছে। ফ্লোরের মাঝখানেই দেখতে পেলাম মোমগুলো দিয়ে ত্রিভুজ বানানো হয়েছে, আর তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে অনু। আমি কাছে গেলাম, দেখতে পেলাম নিজের হাতের রক্ত বের হচ্ছে, আর সেই রক্তে ওর চারপাশে একটা ত্রিভুজ হয়ে গেছে। আমি ওকে ধরতে চেষ্টা করলাম, কিন্তু সেই রক্তের যে ত্রিভুজ হয়েছে সেটার ভিতরে হাত দিতে পারলাম না। একটা অদৃশ্য ঢাল হয়ে গেছে সেখানে। আমাকে হয়তো বসে অপেক্ষা করতে হবে। আমি পাশে থাকা একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। 5 মিনিট অপেক্ষা করতে লাগলাম, কিন্তু না, এখনও অজ্ঞান অবস্থায় আছে। হঠাৎ করে কাঁপতে লাগলো অনু, অনেক বেশি কাঁপা শুরু করলো।
আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। সারাদিন স্বাদের ক্ষমতাটা ব্যবহার করে ওকে ভিতরে থেকে বের করে নিলাম। বের করে আনার পরই অনুর জ্ঞান ফিরে আসলো। অনেকটা ধুরমুড়িয়ে উঠলো অনু। এমন মনে হলো ভয়ানক কোনো স্বপ্ন দেখে উঠেছে ও। কি করেছিলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর একটু হলেই তো আমি মরেই যেতাম। কি করছিলে? আর মরছিলে কেন? আমি ডার্ক কিউমের সাথে লড়ছিলাম। ও অনেক শক্তিশালী। আমাকে এক আঘাতেই মেরে ফেলতে যাচ্ছিল। তখনই তুমি বাঁচালে আমাকে। ডার্ক কিউম? আমি আশেপাশে তাকিয়ে কিছু দেখতে পেলাম না। হয়তো ভাবছো এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। তাহলে ডার্বি কিউমের সাথে আমি লড়ছিলাম কিভাবে? হ্যাঁ। আমি ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়েছিলাম, এটা জেনেও যে আমাকে অনেক বড় কিছু হারাতে হবে। আমি সেটা ব্যবহার করতেছিলাম হাসানকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এটা সম্ভব নয়, কারণ সেটার জন্য আমাকে আরও বড় একটা কোরবানি দিতে হবে। আর আমি একজনের জন্য দুটো ইউনিভার্সকে কোরবানি দিতে পারবো না। তাই ভিতরে ভিতরে খুব ভয় পেতে শুরু করেছিলাম। তখনই আমার দেখা হলো ডার্ক কিউব দ্য ফিয়ার এর সাথে, যাকে ভয় রাজা বলা হয়। আমি তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমাদের বাবা অনেক আগেই তাকে বন্দি করে রেখেছিল। তাকে মুক্ত আমার সামনে দেখে আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার দম বন্ধ হয়ে আসছিল। তখনই ডার্কিউম আমার উপরে হামলা করে। ওর কালো ছায়া আমাকে ধরতে শুরু করে আর শরীরটা ওর মুখের মধ্যে নিতে শুরু করে। আর তখনই তুমি বাঁচালে আমাকে। ভয়ের রাজা মানে? তোমাকে এগুলো এখন শেখাতে হবে? থাক, আস্তে আস্তে শুনবো। আগে তোমার ট্রিটমেন্ট দরকার। সেটার প্রয়োজন নেই। আমার কাছে হিলিং ক্ষমতা আছে। বেশ কিছু সময়ের পর আমি পুরো সুস্থ হয়ে যাব। ও, তাহলে বলো শুনি। কি বলবো? কে এই ডার্কিউম, মানে ভয়ের রাজা? ডার্কিয়াম দ্য ফেয়ারার হলো ভয় রাজা। ভয় রাজা মানে সেই রাজার এমন একটা রাজত্ব আছে যেখানে তার দাস শুধু ভয়। প্রত্যেক ইউনিভার্সেই এমন একটা রাজা থাকে, আর তার বিপরীত ইউনিভার্সে থাকে একটা রানী। এই ইউনিভার্সে থাকে ডার্কিউম, আর আমাদের ইউনিভার্সামে থাকে ডার্ক কুইন। আমাদের বাবা আর তার সেনা মিলেই দুজনকেই তাদের রাজ্যে বন্দি করে রেখেছিল, কিন্তু ব্ল্যাক নাইটস মনে হয় তাদেরকে ছেড়ে দিয়েছে। এই ভয়ের রাজা কি করবে? যে গ্রহের বাসিন্দারা দেশি আতঙ্ক প্লাস ভয়ের মধ্যে থাকবে, ডার্কিউম সেই গ্রহকে খেয়ে ফেলবে। কি? হ্যাঁ। একটা পুরো গ্রহকে খেয়ে ফেলতে পারে? এটা কোনোভাবেই সম্ভব নয়। তোমার তো এই ইউনিভার্স সম্পর্কে ধারণাই নেই, আর বাকিগুলোর সম্পর্ক কিভাবে জানবে? হ্যাঁ, সাধারণ একজন মানুষের কাছে এত কিছু সম্পর্কে জানার সুযোগ আসবে কি করে? ডার্কিউমের ক্ষমতা সম্পর্কে জানতে হলে তার সামনে থেকে দেখতে হবে। আমি স্বপ্নে দেখেছিলাম বয়স্ক লোকটা আমাকে বলেছিল নিরাম্বাকে ছেড়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমার এই বিশ্বের ইতি ঘটবে। এই নিরাম্বা কে? নিরাম্বা একজন সোল হান্টার। সে আমাদের এই দুই ইউনিভার্সের কালো গুহায় থাকে। সেখানেই সে 1000 বছর পার করে দেয় এবং 1000 বছর পর সে বের হয় এবং পুরো একটা গ্রহের প্রাণীর সোলগুলো সে খেয়ে নেয়। আর এতে করে সে আবার সেই কালো গুহায় চলে যায়। তো নিরাম্বা আসলেও তো একটা গ্রহের সব সোলগুলো কনজিউম করে আবার চলে যাবে। কিন্তু স্বপ্নে তো আমাকে বলেছিল এই পুরো বিশ্বই ধ্বংস করে দিবে সে। আগেরবার যখন নিরাম্বা এসেছিল তখন আমার পরদাদা তার সেনাকে নিয়ে নিরাম্বনাকে কালো গুহার মধ্যে বন্দি করে রেখেছিল, কারণ সে এসেছিল আমাদের গ্রহকে কনফিউজ করতে। তাকে আটক করে রেখে দেওয়া হয়েছিল যাতে তার ক্ষুধার জন্য সে মারা যায়। আর সেটা আজ থেকে প্রায় আরও 10,000 বছর আগের ঘটনা। আমি একটা বইয়ে পড়েছিলাম এই ব্যাপারে। তাহলে তার ক্ষুধার কারণে সে পুরো ইউনিভার্স ধ্বংস করে দেবে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। তাদের ক্ষমতা সম্পর্কে শুনে তো মনে হচ্ছে আমরা দুইজন তাদের সামনে কিছুই না। কে বলছে আমরা কিছু না? আমরা আমাদের ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাবানদের মধ্যে দুজন, কিন্তু আমাদের পুরো শক্তি এখনো কাছে আসেনি। তাহলে কি আমরা পারবো?
আমি বলেছি আমাদের ইউনিভার্সের মধ্যে আমরা দুজন ক্ষমতাবান, কিন্তু এটা কিন্তু আমাদের ইউনিভার্স না। আমরা এখন আস্টারে আছি, আর এখানে ম্যাজিকের ক্ষমতা 70% কমে যায়, কারণ এখানে বিজ্ঞানের কদর বেশি। কিন্তু আমরা ওই ইউনিভার্সে ফিরবো কিভাবে? তোমার কাছে কি টেলিপোর্টেশন ডিভাইস আছে? হ্যাঁ, তাহলে কি আমরা ওই ইউনিভার্সে যাব? এখানের বিপদ রেখে আমরা এই ইউনিভার্স ছাড়তে পারি না, কারণ সবচেয়ে বড় 2 বিপদ সামনে আসতেছে। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের একটা টিমের দরকার পড়বে। আমার স্বপ্নে বয়স্ক লোকটা এটাও বলেছিল। আমি জানতাম জিদান কাউকে না কাউকে তো পছন্দ করে রেখেছিল। জিদানকে? সেই বয়স্ক লোকটা। তার কি হয়েছিল? এই ইউনিভার্সে কোনো বড় জাদু ব্যবহার করতে হলে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটাকে সব সময়ের জন্য হারাতে হয়, আর জিদান আমাদের বাঁচাতে তার জীবন কোরবানি দিয়েছিল। আমি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করার সময় আমার একটা ক্ষমতাকে কোরবানি দিয়ে দিয়েছি, এবং তুমি এই ক্ষমতায় যোগ্য হওয়ার জন্য নিজের অস্তিত্বকে কোরবানি দিয়ে দিয়েছো। তুমি এত কিছু জানো কিভাবে? জিদান সব সময়ই আমার স্বপ্নে আসে। আমি যখনই ঘুমিয়ে বা জ্ঞান হারিয়ে ফেলি, তখনই জিদান আমাকে স্বপ্নে এসে বলে আমাকে সামনে কি করতে হবে। ও, তাহলে আমাকে এই পৃথিবীর কেউ চিনবে না আর? না, ম্যাজিক ব্যবহার করলে সেটার দাম দিতেই হয় সব সময়, আর তুমি দাম দিয়েই সেগুলো পেয়েছো। তবে মনে রেখো, ক্ষমতাগুলো তুমি ব্যবহার করতে পারবে, কিন্তু ম্যাজিক ব্যবহার করতে হলে তোমাকে সেটার দাম দিতে হবে এই ইউনিভার্সে। বুঝেছি। তাহলে এখন কি করব আমরা? আমাদের একটা টিমের প্রয়োজন হবে, আর সেটার জন্য আমাদের খুঁজতে হবে আমাদের টিমমেট। তাহলে তো আমাদের বের হতে হবে। সেটা দরকার পড়বে না, আমাদের টিম রেডি হয়ে গেছে। এখন শুধু তাদের বলতে ডাকতে হবে এখানে। সব আগে থেকেই ঠিক করে রেখেছিলে? হ্যাঁ। নাম কি আমাদের টিমের? ডাইভার্স। তাহলে আমাদের টিমের সবাইকে ডাকো এখানে। সেটার জন্য আমাদের নিচে যেতে হবে। অনু ওর ভূতের ক্ষমতা ব্যবহার করতে শুরু করলো। আমার হাত ধরে ফ্লোরের নিচে নামতে শুরু করলো। নামতে নামতে একদম মাটির নিচে শেষ রুমে চলে আসলো অনু। আচ্ছা, আমার পরিবার কি আমাকে আর কখনো চিনতে পারবে না? তুমি নিজের অস্তিত্বটাকে দান করে দিয়েছো জাদুর বিনিময়ে, আর সেটার জন্যই তোমার পরিবারের কেউ তোমাকে আর চিনবে না। তাদের কাছে হৃদয় বলে কেউ ছিলই না। তোমার অস্তিত্ব একদম শুরু থেকে মিটে গিয়েছে। তাহলে কেউ আমাকে চিনবে না যারা আমাকে চিনতো? না, এটাই তো সবচেয়ে বড় কোরবানি তোমার কাছে। কে বলেছে আমি এটাকে এখনো ঠিক করতে পারবো? ভুলেও এমন চেষ্টা করো না, তাহলে জাদুর আরও ঋণ তোমার উপরে পড়ে যাবে। তখন হয়তো তোমাকে তোমার ক্ষমতা দিয়ে সেটা শোধ করতে হবে। কিন্তু আমি বাসার সবাইকে খুব মিস করতেছি, সেই সাথে নীলাকেও। এখানে শুধু তুমি একা নও যে সবাইকে মিস করে। ব্ল্যাক নাইটের সৈন্যরা আমার কাছ থেকে আমার বাবা মা, বাড়ি, এমনকি পুরো ইউনিভার্স কেড়ে নেয়। শেষে নিজের ভাইকেও আমাকে হারিয়ে একা থাকতে হয়েছিল। এক সময়ে আমার জীবনে হাসান আসে, সব কিছু ভালোই যাচ্ছিল। তখন বুঝতে পারলাম হাসানও আমার ভাইয়ের ক্ষমতাধারীদের মধ্যে একজন। তারপরও পিছু ফিরিনি, কিন্তু শেষে হাসানকেও আমাকে হারাতে হলো। আমার জীবনে ভালোবাসার কাছের যেসব মানুষ ছিল, আমি সবগুলোকেই হারিয়েছি। সবাইকে মিস করার কথা আমার। আমি দুঃখিত। হ্যাঁ, এটাই আমাদের টেলিপোর্টেশন ডিভাইস। এটা দিয়েই আমাদের টিমের বাকি 7 জনের সাথে সাক্ষাৎ করতে পারবো। আমাদের টিমে কি 9 জন? আরও একজন আছে যাকে আমরা এখনো খুঁজে পাইনি। তাহলে তাকে খুঁজতে হবে। চলো আগে তাকে খুঁজে আসি। এটা এতটাও সহজ নয়। আমরা এতদিন এটা দিয়েই কাজ করছিলাম। তিথির কাছে ক্ষমতা ছিল ভবিষ্যৎকে দেখার। ভবিষ্যতের হালকা ইমেজ সে দেখতে পারত, আর সেটা দিয়েই আমরা এই 7 জনকে খুঁজে বের করি। কিন্তু বাকি একজনকেই আমরা খুঁজে দেখতে পারিনি। কে কে আছে আমাদের টিমে? তাদেরকে দেখলেই বুঝতে পারবে। তাহলে কি তাদেরকে এখানে আনবে এখন? না, বরং আমরা তাদের কাছে যাব। ঠিক আছে চলো।
অনু ডিভাইসটা অন করলো। সাথে সাথে একটা পোর্টাল চালু হয়ে গেল। আমরা পোর্টালের মধ্যে দিয়ে সোজা একটা বিরান জায়গায় চলে আসলাম। জায়গাটা একদম মরুভূমির থেকেও খারাপ। এত গরম এখানে, আর শ্বাস নেওয়া অনেক কষ্ট হচ্ছে এখানে। জায়গাটা কোথায় আমি ঠিক বলতে পারবো না। আমরা মনে হয় ভুল সময় এখানে চলে আসছি। রাতের সময় আসার দরকার ছিল। এটা কোথায়, কোন জায়গা? এই গ্রহের নাম সাইক্লিং। এটা এনাস্টা ইউনিভার্সের একটা গ্রহ। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। হুম। মাল্টিভার্স মানে কি? মাল্টিভার্স হলো অনেকগুলো ইউনিভার্স। এই যে ধরো, আমরা এখন যে ইউনিভার্সে ছিলাম, সেই ইউনিভার্স ছেড়ে এখন পুরো নতুন ইউনিভার্সে চলে আসছি। মোট কথায় আমরা নতুন একটা দুনিয়ায় চলে আসছি। এখানেও আস্টার ইউনিভার্সের মতোই সব গ্রহ নক্ষত্র আছে, শুধু পার্থক্য জীবন আর বাঁচার ধরন। এই গ্রহের অবস্থা এমন কেন? আমার তো শ্বাস নেওয়াতে সমস্যা হচ্ছে। এই গ্রহটা আগে খুব সুন্দর ছিল। এখানের বাসিন্দারা আরামে এবং সুখে বাস করত। এখানে চারিদিকে গাছপালা ভরপুর ছিল। কিন্তু নিরাশমার সৈন্যরা এই গ্রহের সবগুলো জীবন্ত প্রাণীদেরকে আস্তে আস্তে কনজিউম করতে শুরু করে। তারপর থেকে এই গ্রহে শুধু তারা বাস করতে শুরু করে। নিরাম্বার সৈন্যরা এখানে কিভাবে? নিরাম্বাকে আটক করার পর তার সৈন্যরা অনেক দুর্বল হয়ে পড়ে। তাই তারা ভয়ে আমাদের ইউনিভার্স ছেড়ে আশেপাশে ইউনিভার্সগুলোতে সাহায্য নিতে শুরু করে। আর তারা যে গ্রহটাকে সবচেয়ে দুর্বল মনে করত, সেখানেই সবাইকে কনজিউম করে নিজেরা শক্তিশালী হতো এবং সেই গ্রহটাকে নিজেদের করে নিত। এই গ্রহতেও তারা হামলা করেছিল। দেখতে দেখতে সবাইকে মেরে ফেলে নিরাম্বর সেনারা। তাহলে আমরা এখানে কি করছি? কিন্তু সবাইকে মারা কি আর এত সহজ? এই গ্রহতেও একটা জায়গায় বেঁচে ছিল হাজার হাজার মানুষ, আর সেটা হলো এই গ্রহের মাটির নিচের দুনিয়া। আমরা যে বাইরে এভাবে হাঁটছি, এটা যদি নিরাম্বার সেনাদের কানে যায় তাহলে আমাদেরও তো কনজিউম করবে তারা। হুম, এত সহজ নাকি? চলো, আমাদের জায়গা চলে আসছে। সামনে একটা বিশাল গাছ দেখতে পেলাম। এই পুরো মরুভূমির মধ্যে একটা গাছ দেখতে পেয়ে অনেক শান্তি লাগলো মনের মধ্যে। গাছের নিচে একজন বসে আছে, হাতে একটা বাঁশের বাঁশি। অনুকে দেখে সে উঠে আসলো। এটাই আমার ভাইয়ের আসল রূপ। ও, আমারও ভালো লাগলো আপনার সাথে দেখা করে। আমি হিমারো। আমি প্রিন্স নিয়াক। তো তোমার ক্ষমতা কি? আমি সাউল হান্টারদের হান্টার। তারা আমাদের সাউলগুলোকে কনজিউম করে আর আমি তাদেরগুলোকে কনজিউম করি। ও, তাহলে যাচ্ছ তো আমাদের সাথে? হ্যাঁ, অবশ্যই। এখন কোথায় যাব? আরেকজনের কাছে। সেখান থেকে আমরা চলে আসলাম আরেকটা ইউনিভার্সে, একটা গ্রহতে। টেলিপোর্ট হয়ে সোজা একটা বাসায় চলে আসলাম আমরা তিনজন। সেখানে আসার সাথে সাথেই হঠাৎ মনে হলো আমাদের সময় আটকে গেছে। কিছুতেই নড়তে পারছিলাম না। সব ঠিকই চলছিল, কিন্তু আমরা নড়তে পারছিলাম না। সামনের সোফায় বসা এক লোক ছিল, সে বসে বসে টিভি দেখছিল। তোমার কাছে এটা আশা করিনি টুইন। সরি আবারও। আসলে তুমি তো জানোই আমার নামে কতগুলো পুলিশ কেস হয়ে আছে, তাই সতর্ক থাকতে হয়। তাহলে তুমি সব কিছু আটকে রাখতে পারো? হ্যাঁ, আর তোমরা দুজন কে? আগের বার তো হাসান আসছিল। আমি প্রিন্স নিয়াক, আর ও হিমারো। নিয়াক আমার ভাইয়ের আসল রূপ। তাহলে শেষমেশ 15 জন একজন হয়ে গেল। হ্যাঁ, তো অনু এখন কি আমাকে পুলিশের থেকে বাঁচাতে আসছো এখান থেকে? হুম, নিয়ে যেতে আসছি। আমিও রেডি। এখানে পুলিশের ভয়ে বসে থাকতে পারবো না। কি করছিলে যে পুলিশের ভয়ে আছো এখনো? আসলে পুলিশ কমান্ডারের মেয়ে আমার গফ। একদিন ওর বাসায় ডেটে গিয়েছিলাম। সেদিন ওর বাবার বাসায় থাকার কথা ছিল না, কিন্তু চলে আসে। তাই আমি তাকে আটকে দিই, সেখান থেকে চলে আসছি। 5 দিন ভয়ে ছিলাম, তাই ফোন টোন বন্ধ রাখছিলাম। কিন্তু 5 দিন পর মনে পড়েছিল যে আমি তো আমার হবু শ্বশুরকে আটকে দিয়ে আসছিলাম। তারপরে আর কি
হবু শ্বশুর এখন আমার জানের উপর পড়ে আছে। 5 দিনের সকালের নাস্তা একদিনে বের করে ফ্লোর নষ্ট করেছিল আমার জন্য, আর সেটার প্রতিশোধ আমার জীবন দিয়ে নেবেন তিনি। সকালের নাস্তা মানে কি? ওইসব জিজ্ঞেস করতে হয় না। হঠাৎ আমার মাথা ব্যথা শুরু হলো। আমি আর কিছুই বুঝে উঠতে পারলাম না, চোখ বুজে ফেললাম। আমার সামনে হঠাৎ করে ভবিষ্যতে কিছু দৃশ্য চলে আসলো। আমি দেখতে পেলাম আমরা পানির নিচে কোনো রাজ্যে আছি, এমন একটা জায়গা যেখানে রয়েছে অসংখ্য জলপরি, আর সেখানে আমরা কার জন্য বসে অপেক্ষা করছি। একটু ভালো করে দেখে বুঝতে পারলাম সেই জায়গাটা এই ইউনিভার্সের পৃথিবীতেই। কি হলো? ঠিক আছো তুমি? অনু, আমাদের টিমে কি এমন কেউ আছে যে পানিতে থাকে জলপরি নিয়ে? না। তাহলে মনে হয় আমি আমাদের টিমের শেষের জনকে খুঁজে বের করেছি, কোথায়? এই ইউনিভার্সের পৃথিবীতে। তাহলে এখনই সেখানে যাওয়া যাক। তখনই তাদের সাথে 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 আমরা 4 জন টেলিপোর্ট হয়ে চলে আসলাম এই ইউনিভার্সের পৃথিবীতে, যেখানে আমরা এসে পুরো অবাক হলাম, কারণ একদম আমাদের মতোই এই পৃথিবীটা, তেমন কোনো চেঞ্জ নাই এখানে। কিছুই বুঝতে পারছিলাম না এখানে কি করব এখন, ভালো করে আর তো কিছু দেখতে পেলাম না। আরও কিছু দেখার প্রয়োজন ছিল মনে হয় আমার। এখন শেষের জনকে খুঁজে বের করব কিভাবে? আমি আরেকটা ইমেজ দেখতে পেয়ে আমরা সোজা চলে আসলাম ভারতের গোয়াতে। সেখানের একটা সমুদ্র সৈকতের পাশে এসে দাঁড়ালাম। তারপর হঠাৎ একটা জিনিস দেখে আমি সহ সবাই অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে ঠিক আমার মতো চেহারার কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আমার মতো দেখতে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো আশেপাশের সব কিছু থেমে গেছে, আর আমার মতো দেখতে লোকটার চোখ দিয়ে সাদা আলো বের হচ্ছিল, আর সে আকাশে উড়ছিল। আমি এটা দেখে দুইনের দিকে তাকালাম। আমি কিছুই করি না, আমি একসাথে এত কিছু আটকাতে পারি না। তাহলে সব এই লোকটা করেছে? দেখে তো মনে হচ্ছে অনেক শক্তিশালী এই লোকটা। আমরা এখানে কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি, বরং আমরা তোমার কাছেই সাহায্য চাইতে এসেছি। না, এখানে আমাদের ভবিষ্যতের ইমেজ নিয়ে এসেছি, আর আমাদের এখানে আসার কারণ অনেক বড় ঝামেলার কারণ। নাম কি তোমার? অনেক পরিচয় আছে আমার, কোনটার নাম বলবো? সবগুলোই বলো। আমি এখন খেয়াল করলাম আমি এতক্ষণ অদৃশ্য ছিলাম, আর তাতে লোকটা আমাকে দেখতে পারে নাই। সবাই অবাক হয়েছে, সেই সাথে আমিও বেশি। কিন্তু যখন আমি আস্তে আস্তে দৃশ্যমান হলাম, তখন লোকটাও আমাকে দেখে অনেক অবাক হয়ে গেল। হৃদিতা, আমার সাথে 4 জন মানুষ আছে, সবাইকে টেলিপোর্ট করে জলপরিতে নিয়ে আসো, লোকটা বলল হৃদিতাকে। হৃদি তো আমার পৃথিবীতে আমার বোন ছিল, তাহলে নিশ্চয়ই এখানেও এই লোকটার বোনই হবে, যেহেতু আমাদের চেহারা একই রকম। সাথে সাথে আমাদের টেলিপোর্ট হয়ে গেলাম আমরা। কিছুই আমাদের মাথায় আসছে না। জানি আপনাদের মাথায় কিছু যাচ্ছে না, তবে যারা জলপরীর প্রেমে পড়েছেন তাদের জন্য একটু সুখবর, কারণ এই সেই গল্পের একটা পরবর্তী সিকুয়েল হলো এই গল্পটা। গল্প শুরুর প্রথমে কিছু বলে রাখি, অনেকে ভাবছেন এখানে হারকিউমাস আসলো কিভাবে। তাদের জন্যই বলছি যে এখানে মাল্টিভার্সের কথা এসেছিল। এটা আগেও পড়েছেন, মাল্টিভার্স হলো অনেকগুলো ইউনিভার্স অথবা ডাইমেনশনের সমষ্টি। এখানে আমি যে চরিত্র নিয়ে গল্পটা শুরু করেছিলাম সে এক ইউনিভার্সের পৃথিবীতে থাকে, তাই সেটাকে আমি আমাদের বলে তুলে ধরেছি। মোট কথা এখানে আমি একটা চরিত্রের উপরে বসে গল্পটা চালনা করছি, তাই সেই হিসাবে মনে করবেন আমি নিজে অন্য একটা ইউনিভার্সের পৃথিবীতে হৃদয় পাপি, আর রাজা হারকিউমাস যে সে আরেকটা ইউনিভার্সের পৃথিবীর হৃদয়ব্যাপী। তো হয়তো বুঝেছেন কিভাবে হারকিউমাস নিয়ে এসেছি। এখানে হারকিউমাসের চরিত্রে আমি গল্প চালনা করব না, কারণ এই গল্পের একজনই প্রধান চরিত্র, তবে টিমের বাকি সবার গুরুত্বও অনেক থাকবে। তাই গল্পের প্রধান চরিত্র প্রিন্স নিয়াকই থাকবে। প্রিন্স নিয়াক তো আর পৃথিবীতে অস্তিত্ব হারিয়ে ফেলেছে, তাই নিয়াক নামেই তার পরবর্তী যাত্রা চলবে। তবে সামনে শুধু ধামাকাই পাবেন আপনারা, কারণ হারকিউমাসের অ্যাকশনগুলো সামনে আসবে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। আমি টেলিপোর্ট হয়ে চলে আসলাম ঠিক অদ্ভুত একটা জায়গায়, ঠিক সেটাই যেটা আমি ভিশনে দেখেছিলাম। স্বাগতম তোমাদের আমার এই জল রাজ্যে।
জল রাজ্য? অবাক হচ্ছ কেন? তোমাদের গ্রহতে কি জল নেই? জল আছে, তবে এমন জল রাজ্যে নেই। এমন সববারই মনে হয়। আমিও মনে করতাম আমি কেন পানির উপরেই, যত মানুষ আছে সবাই এটাই মনে করি, কিন্তু আসলে সবই আছে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আমরা কি এখন পানির নিচে? হুম তখনই রুমে 3জন মেয়ে চলে আসলো। আমি হাঁ করে তাকিয়েছিলাম, কারণ 3জনই দেখতে পরীর মতো দেখতে। হাঁ করিয়ে না তাকিয়ে আর কি করব আমি? শুধু আমি নয়, বরং আমার সাথে সাথে ডুইন আর হিমারও হাঁ করে তাকিয়ে আছে। আমার মনে হয় এ 3জন এই হৃদয়ের বোন হবে। সেটা হলে তো লাইন মারা যায়। ও, এরা অন্য গ্রহ থেকে এসেছে। আবারও এলিয়েন? কেন, এলিয়েনের কথা শুনে ভয় পেয়ে গেলে মনে হয় লিসা? ভয়ের কি আছে, আমি তো এমনিই বলেছিলাম। আহ, তোমরা ঝগড়া করা একটু বাদ দাও তো, পরিচিত হও তোমরা। এই 3জন হলো নীলা, উদ্রিতা আর সাইনা, আমার রানী 3জন। কি রানী? আমার মনটা ভেঙে গেল। আমি কিছু না বলে দেখলাম অনুর দিকে। ও মনে হয় হৃদয়ের মন পড়ার চেষ্টা করছে। আমারও ঘটকা লাগছে। যদি এখানে আমাদের আটক করে দেয় বা আটক করে রাখে, ও তাহলে কি হবে? তখন তো দেখতেই পেলাম কিভাবে সব কিছু আটকে রেখে দিয়েছিলাম। একটা কথা বলে দিই, তোমার ওই জাদু আমার উপরে চলবে না, কারণ আমি নিজেও একজন জাদুকর। আমি তো শুধু চেক করছিলাম যে আমরা এখানে নিরাপদ আছি কিনা। ভয়ের কোনো কারণই নেই তোমাদের। তোমরা পুরোপুরি নিরাপদ এখানে। নীলা, তুমি ওনাদের থাকার ব্যবস্থা করে দাও আজকের জন্য। ঠিক আছে। সেটার প্রয়োজন নেই। আমরা এখানে তোমার সাথে জলি কিছু কথা বলতে আসছিলাম। জরুরি কথা। ঠিক আছে, বলো। তাহলে হালকা হাওয়া বাতাসেরও তো দরকার। হৃদয় কি যেন মুখ দিয়ে বলল, আর আশেপাশের সব দেওয়াল পুরো স্বচ্ছ কাচের হয়ে গেল। ওপাশের পানির সব কিছু দেখা যাচ্ছে তাতে। আমরা দেখতে পাচ্ছিলাম লেজওয়ালা মানুষ মাছেদের সাথে খেলা করছিল। সেই মজা লাগতেছিল দেখতে। তুমি কি এই পুরো রাজ্যের রাজা? হ্যাঁ, তোমাকে দেখে আমি অনেক অবাকই হয়েছি। জানো, আমার কাছে কেমন যেন লাগছে একরকম দেখতেই। আচ্ছা, আমি যদি অন্য কোনো চেহারা নিয়ে নিই, তাহলে তোমাদের সমস্যা আছে? না, মোটেও না। ঠিক আছে, এটা আমার খুব কাছের একজন মানুষের চেহারা। আমি রূপ বদলালে সিগমার রূপেই থাকি। আসল কথায় কি আসতে পারি? ওহ সরি, আসলে আমি একটু বকবক করি বেশি। তাহলে কি হেল্প করতে পারি তোমাদের? অনু হৃদয়কে বলে সব বলে বোঝাচ্ছিল। আমি ডুইন আর হিমারও বাইরে সব কিছু দেখতেছিলাম। ডুইন একটু মজা করে একটা ডলফিনকে আটকে দিল, যার কারণে ডলফিনটা একটা পাথরের সাথে হালকা ধাক্কা খেলো। সেটা দেখে আমি আর হিমারও হাসতে লাগলাম, কারণ ডলফিনের উপরে একটা মেয়ে বসা ছিল, সে নিচে পড়ে যায়। সাথে সাথে কি যেন হচ্ছিল আমাদের। আমরা বাইরে টেলিপোর্ট হয়ে গেছি, একদম পানির মধ্যে। কি করছো কি? ওদের বাইরে ফেললে কেন? ওদের প্রাপ্যই এইটা। ওরা মরে যাবে তো। উফ, পানিতে তো মরবে না। ওদের চারপাশে আমার ঢাল রয়েছে, এতে করে পানি ওদের শরীরের ভিতরে যাবে না, শ্বাস নিতে পারবে পানিতেই। ওরা কি করলো? আমি প্রথমে ভেবেছিলাম এখানে আমাদের বিপদ আছে। তোমাদের কোনো ক্ষতি করছি না আমি, বরং এই 3জনের প্রাপ্য শাস্তি আমি দিচ্ছি। আমার প্রিয় ডলফিন ওদের জন্যই পাথরে আঘাত পেয়ে কেঁদে দিয়েছি। ডলফিনের শব্দও শুনতে পারো। আমি রাজা হৃদয় টিটান। শুধু এই রাজ্যের রাজা নই, বরং এই জলের সব কিছুর রাজা আমি। আমি জলে থাকা সব কিছুকেই অনুভব করতে পারি। ওদের ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। উফ, ওদের শাস্তি তো পেতেই হবে, কিন্তু মজাদারভাবে দিতে হবে। ওরা এতক্ষণ মজা নিচ্ছ, এখন আমরা নেব। অনু তো ভয় পেয়ে গিয়েছিল হৃদয়ের সিরিয়াস মুড দেখে, কিন্তু এখন দেখে বুঝলো অনেক মজাদার টাইপের ছেলে হৃদয়। আমরা খেয়াল করলাম আমরা পানির মধ্যে শ্বাস নিতে পারছিলাম, তাই নাচতেছিলাম আমরা 3জন। বাকি সবার মতো আমরাও ডলফিনে নিয়ে সেটা নিয়ে খেলা করছিলাম। কিন্তু তখনই হলো বিপদ। বিশাল কয়েকটা হাঙর মাছ আমাদের দিকে ছুটতে লাগলো। ওদের আকার অনেকটা বিশাল, এতটাই বিশাল যে এমন মাছ মনে হয় দ্য মেঘ মুভিতেই দেখেছিলাম। আমরা ভয়ে সাঁতার কাটতে লাগলাম।
এই তিনটা কি রে ভাই? এইবার আমাদের কাম শেষ মনে হয়। ওই ডুইন ভাই, তুমি আটকাও ওদের। ওরা অনেক বড়, আমি ওদের কিছুই করতে পারবো না। নিয়াক, তুমি কিছু করো। আমি সিরিয়াস সময়ে ভেবে পাই না আমার ক্ষমতাগুলো কিভাবে ব্যবহার করব। এখন একটাই কাজ করতে পারো, দৌড় দাও। আমরা সাঁতার কাটছি ভাই। আরও জোরে কাটো। আমরা সাঁতার কাটতে কাটতে একটা পাথরের দেয়ালে আটকে গেলাম। তখনই পেছন থেকে হাঙ্গরের মধ্যে একজন বলতে শুরু করলো, আমি কখনো ভাবিনি এমন দিনও দেখতে হবে। এই কোন পৃথিবীতে চলে আসলাম যেখানে হাঙ্গর কথা বলে? তোদের মধ্যে আমার মেয়েটাকে কষ্ট দিয়েছে কে? আমি কিছুই করি নাই, এই দুইটা করেছে সব। আমি তো ওদের মানা করেছিলাম। ডুইন সব দোষ আমাদের ঘাড়ে দিয়ে দিল। চুপ একদম। জানো তুমি কোথায়? ওদের ধরে খেয়ে ফেলো তো। ও আমার মেয়েটাকে কষ্ট দিয়েছে। তখনই বিশাল একটা অক্টোপাস আমাদেরকে তার 3টা হাত দিয়ে উঠিয়ে নিল। তারপর বলতে লাগলো, এখন দুটোকে আমি গিলে খাবো, আর বাকি একটাকে নুডলস বানিয়ে আমার মেয়েটাকে খাওয়াবো। আমাদের 3জনের অবস্থা অনেক টাইট ভয়ে। আমি এত ভয় জীবনেও কোনোদিন পাইনি। মানুষ হয়তো যুদ্ধ করতাম, কিন্তু এটা যে একটা বিশাল সাইজের অক্টোপাস, আমাদেরকে এক নিমেষে খেয়ে ফেলবে। ভয়ে কাঁপছিলাম আমরা 3জনেই। তখনই আমরা আবার টেলিপোর্ট হয়ে চলে আসলাম অনুর কাছে। আমাদের অবস্থা দেখে দুজনেই খুব হাসছিল। আমি আর জীবনেও পানির মধ্যে যাব না। পানির মধ্যেকার কোনো প্রাণীকে কষ্ট দিলে এমনই হয়। ডলফিনটাকে কষ্ট দিয়েছো বলে আমি তোমাদের বাইরে পাঠিয়ে দিলাম, কিন্তু যে মেয়েটাকে কষ্ট দিয়েছো তাদের বাবা মা তো তোমাকে শাস্তি দেবেই। ওগুলো কি ছিল? মানুষ। বাদ দাও এগুলো। তুমি কি রাজি আছো আমাদের সাথে যাওয়ার জন্য? যাওয়া তো ইচ্ছা আমারও। অন্য ইউনিভার্সে যাব, এটা তো স্বপ্নের মতোই। আমি এর আগে অন্য কোনো গ্রহেতেই যাইনি, যাওয়ার ইচ্ছা তো থাকবেই। তাহলে চলো। তবে আমার এখন যাওয়ার সম্ভব নয়। তোমরা তো বললেই খুব শীঘ্রই তোমাদের উপরে বিপদ আসবে, আর সেটার জন্য তোমাদের কাছে 9 জনের টিমও রয়েছে, আমাকে দিয়ে 10 জন। তো এক কাজ করো, তোমাদের যখন আমার একান্তই দরকার পড়বে তখন আমাকে নিয়ে যেও। কেন? এখনই চলো। এখন কি করবে এখানে? সমস্যা তো অনেক বড়ই। আমার ডার্ক পাওয়ারগুলো আস্তে আস্তে আনলক হওয়া শুরু করেছে, আর এইগুলো শুধু আমার না, বরং সবার জন্যই খুব ক্ষতিকর। আর যাদের সাথে লড়তে আমাকে নিয়ে যাবে তারাও কালো ক্ষমতার অধিকারী। তো এই ব্যাটেলে তোমাদের এমন কোনো সাহায্য আমি করতে পারবো না। তাছাড়া আমার পৃথিবীর উপরেও একটা অদৃশ্য রহস্য রয়েছে, যেটা আমি বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে একান্তই দরকার পড়লে আমরা আসবো। সেটার জন্য অপেক্ষা করব আমি। তাছাড়া তুমি আমার রাজ্যগুলো এখন ঘুরে দেখতে পারো। না, সেটার সময় এখন নেই। আমাদের টিমের বাকি সদস্যদের সাথে দেখা করার সময় হয়ে গেছে। আমাদের এখন যেতে হবে। আমি আর কিছু বললাম না। এতক্ষণ খুব ভয়ানক সময় কেটেছিল। এই সময়টা আমাদের সব সময় মনে থাকবে। আমি ভুলেও কোনোদিনও এই পৃথিবীতে তো আর আসবই না। এখানে মানুষ মনস্টার হয়ে যায়। আমাদের 3জনের ভয়ের অবস্থা দেখে অনু আবার আমাদেরকে সেখানে নিয়ে আসলো, যেখানে আমরা শুরু করেছিলাম। সেই হোল্ডার কোম্পানির একদম আন্ডারগ্রাউন্ডের ফ্লোরে আমরা চলে আসলাম। এখানে আসলাম কেন? বাকি সদস্যদের আনতে হবে তো। উহুম, তারা এখানে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ইউনিভার্সাল টেলিপোর্টাল মেশিন আমাদের টিমের কাছে 2টো আছে, একটা আমাদের কাছে আর একটা অন্য একজনের কাছে। সে বাকিদের নিয়ে এখানে চলে আসবে। তাহলে এখন আমরা কি করব? রেস্ট নাও। অনেক ক্লান্ত আর ভয়ানক দিন কেটেছে আজকে তোমাদের। আমরা বসেছিলাম চেয়ারে, অনেক বড় একটা টেবিল, আর সেখানে 15টা চেয়ার আছে। এখানে মনে হয় অনু সব মিটিংয়ের ব্যবস্থা করেছিল। আমার তো কিছুই করতে হচ্ছে না, সবই তো অনুই করছে, কারণ আমি শুধু দেখছি সেগুলো। তাছাড়া 2জন ভালো বন্ধু পেয়ে গেছি আমি। হিমারো আর ডুইন দুজনে খুব ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, অনু বাকি সবার আসা মনে হয় অনেক দেরি আছে। সেই সুযোগে আমরা তোমাদের পৃথিবীটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, অনেক ঘুরে দেখতে মন যাচ্ছে, প্লিজ মানা কইরো না। ঠিক আছে, কিন্তু আমি ডাক দিলে সাথে সাথেই চলে আসবে তোমরা। নিয়াক, তুমি ওদের সাথে যাও। ঠিক আছে।
নিয়াক নামটা অনেক অদ্ভুত, কিন্তু কি আর করার, আমি যে আমার নামে পরিচয় সব কিছু হারিয়েছি, আমাকে নতুন করে শুরু করতে হচ্ছে সব। আমরা তিনজন বের হলাম বাইরে। জায়গাটা তো ওই পৃথিবীর মতোই। তবে হ্যাঁ, এখানে ভয়ের কিছু নেই, এখানে তো আর জলরাজ্য নেই। আসলেই কি ভয়ানক ছিল? আচ্ছা, তাহলে আমাদের ক্ষমতার একটু ব্যবহার করে দেখা যাক, কি বলো? হ্যাঁ, খারাপ বলো নাই, একটু মজা করা যাক। কি কি করতে পারো ডুইন তুমি? শুধু কি জিনিসকে এক জায়গায় আটকে রাখতে পারো? উম, তোমাদের তো বলাই হয়নি আমি কি কি করতে পারি। আমি হাত দিয়ে সনিক ব্লাস্টও করতে পারি, এমনকি আমি যে কোনো জিনিসের মধ্যে লুকিয়ে যেতে পারি। ওয়াও, দ্যাটস কুল। তো দেখি কিছু করে দেখাও। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, আমি ওইটাকে 2 টুকরো করে দিতে পারবো এখান থেকেই। আর সেটা যখন পড়তে থাকবে, আমি সেই সময় সেটাকে আটকে দিতে পারবো। ডুইন তার হাত দিয়ে একটা সরু সনিক ব্লাস্ট করলো। ভাবতে পারি না এমন ক্ষমতা কারো কাছে থাকবে। সাথে সাথে গাছ দুটো টুকরো হয়ে পড়তে লাগলো। তখনই ডুইন সেটাকে আটকে দিল। জিনিসটা করা হয়েছে একটা পার্কের মধ্যে। আমার মনে হয় এটা একটা দার্শনিক জায়গা হয়ে যাবে। এটা তো অনেক কুল ছিল। হুম। তো হিমারো, তুমি কি করতে পারো? আমি আমি তোমাদের যে কোনো একটা ক্ষমতা ব্যবহার করতে পারবো। কিভাবে? আমি জিনিসকে ফিড করতে পারি, তবে শুধু ডার্ক ক্ষমতাধারী জিনিসকেই। কিন্তু এতে আমার ক্ষমতার কোনো পরিবর্তন হয় না, শুধু স্ট্যামিনা একটু বৃদ্ধি পায়। তাছাড়া আমি যেটা করতে পারি সেটা হলো, আমি যে কারো একটি ক্ষমতাকে তার মতো করেই ব্যবহার করতে পারি। দ্যাটস আল্ট্রা কুল। আমরা হাঁটতে হাঁটতে পার্ক থেকে বের হয়েছি। ঠিক তখনই দেখতে পেলাম একটা বিল্ডিং এর সামনে অনেক মানুষ জড়ো হয়েছে। 5 তলা একটা বিল্ডিং, আর সেটার সামনে পুলিশ ও মিডিয়ার লোকজন রয়েছে। আমরাও আরেকটু এগিয়ে গেলাম। তখনই দেখতে পেলাম সাথে 3 জন মুখোশ পরা লোক ছিল, বন্দুক হাতে। আর তাদের কাছে একটা 4 বছরের মেয়েও আছে। দেখতে দেখতে হঠাৎ একটা লোক মেয়েটাকে নিচে ফেলে দিল। মেয়েটা আস্তে আস্তে পড়তে লাগলো। ডুইন, তাড়াতাড়ি তুমি বাচ্চাটাকে আটকাও। আমি চেষ্টা করছি, কিন্তু আমি ফোকাস করতে পারছি না। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি করো। ঠান্ডা আইসক্রিমে আমার ক্ষমতাকে আটকে দিচ্ছে, কারণ মাথায় খুব ব্যথা হচ্ছে। হিমারো ডুইনের হাত ধরে সাথে সাথে বলে উঠল, আমি আটকাতে পারবো, তবে সেটা বেশিক্ষণের জন্য না। যতটুকু পারো করো, আমিও একদম কাছে না আর আমার মুভ করার ক্ষমতা ব্যবহারের জন্য। আমি চেষ্টা করছি। হিমারো মেয়েটাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সেও ফোকাস করতে পারছে না, কারণ সেও আইসক্রিম খেয়েছে। তাই আমাকে কিছু একটা করতেই হবে। তবে হিমারোর কাজে অনেকটা সময় হচ্ছে মেয়েটার নিচে পড়তে। আমি দৌড় দিলাম, জানি আলিফের ক্ষমতা আমার মধ্যে আছে, আমাকে শুধু জোরে দৌড়াতে হবে। একটা নিষ্পাপ বাচ্চাকে তো আর চোখের সামনে মরতে দিতে পারি না। আমার দৌড়ানো স্পিড একদম বেড়ে গেল। আশেপাশে সব কিছু দেখে মনে হচ্ছিল সব কিছু যেন স্নো মোশন হয়ে গেছে, শুধু আমি সবার থেকে দ্রুত, গভীর। আমি দৌড় দিয়ে সোজা চলে আসলাম যেখানে বাচ্চাটা পড়েছিল। পুলিশগণ পাগল হয়ে গিয়েছিল বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তবে আমি গিয়ে ওকে ধরে ফেললাম আর ওকে হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়লাম। আশেপাশে সবাই আমাকে দেখে অনেক অবাক হলো। অবাক হওয়ারই কথা, কোথা থেকে হুট করে এসে আমি বাঁচিয়ে ফেললাম বাচ্চাটাকে। আমি ওকে মাটিতে নামিয়ে দিলাম। এরপর আশেপাশে একটু তাকিয়ে দেখলাম সবাই হা করে তাকিয়ে আছে। আমি আর এখানে থাকা ভালো মনে করলাম না, আর যেভাবে আসছি সেভাবেই আর যেতে পারবো না। তাই এখানে সবার মাঝে থেকে আমি টেলিপ্যাথি দিয়ে জিনিসটা ভুলিয়ে দিলাম। তারপর সেখান থেকে আমি চলে আসলাম। ও নিয়াক, তুমি তো দেখছি সুপার ফাস্ট। যেভাবে দৌড় দিলে, আমি তো চোখ মেলার সাথে সাথেই দেখলাম তোমার হাতে বাচ্চাটা। তবে আমার কেন জানি একটা জিনিস ভালো লাগছে না। এটা আমার শহর, কিন্তু আমার এমন মনে হচ্ছে কিছু একটা নতুন হয়েছে এখানে, আর সেটা একদিনে। এমন কেন মনে হচ্ছে? কারণ এই যে বিল্ডিংটা দেখলাম, এটা এখানে ছিল, তবে 5 তলা না, এটা ছিল 2 তলা। আর যে পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়েছিল সে হলো এই শহরের এসপি, কিন্তু আমি তার বয়সের পার্থক্য দেখতে পাচ্ছি একদিনেই। তাহলে তো কিছু একটা চলছে এখানে। হ্যাঁ,
এইমাত্র অনু আমাদের একটা মেসেজ দিয়েছে আর আমাদের এক্ষুনি ফিরতে বলেছে। মনে হয় আমাদের বাকি সদস্যরাও চলে আসছে। হ্যাঁ, আমাদের ফিরতে হবে। আমি ওদের তিনজনকে নিয়ে সোজা চলে আসলাম হোল্ডার বিল্ডিংয়ে। ভিতরে যাওয়ার পরে আমরা অনুর চিন্তিত চেহারা দেখতে পারলাম। কি হলো অনু, বাকিরা কি এখনো আসেনি? এখন আমাদের বাকি সদস্যদের জন্য চিন্তা করার সময় নেই, বরং আমাদের চিন্তা করা উচিত সময়কে নিয়ে। মানে সময়কে নিয়ে কোনো চিন্তা করব? কারণ আমরা এখন আমাদের বর্তমান সময়ে নেই, আমরা আরও 5 বছর ভবিষ্যতে পৌঁছে গেছি। কি? হ্যাঁ, আমাদের শেষ ভ্রমণে ইউনিভার্সাল টেলিপোর্টেশন ডিভাইসে মনে হয় কোনো ত্রুটি ছিল, কিংবা হয়তো তাতে অন্য কেউ কিছু করতে পারে। যেটাই হোক না কেন, যে জিনিসটা আমাদের ভবিষ্যতে পাঠিয়ে দিয়েছে। তুমি কি বলতে চাও, আমরা টাইম ট্রাভেল করেছি? হ্যাঁ, সেটাই। আমরা এখন কোন সময় আছি? 2024। এটা তো অনেক বেমানান। আমরা কি মেশিনটা দিয়ে আবার ফেরত যেতে পারবো না আমাদের সময়ে? সে রিস্ক আমি নিতে পারবো না, কারণ খুব বড় জিনিসই হয়েছে এই মেশিনটার সাথে। আর এটার ভিতরে গেলে হয়তো আমাদের আরও ভবিষ্যতে পাঠিয়ে দিতে পারে। তাই আমার মতে এটার ব্যবহার এখন না করাই ভালো। তাহলে আমরা এই সময়ে কি করব এখানে? আমাদের তো আরো আগে এইখানে থাকার দরকার ছিল। এতক্ষণে তো সেই কালো মনস্টারগুলো এই ইউনিভার্সের অধিকাংশ প্ল্যানেটকেই শেষ করে দিয়েছে। হ্যাঁ, আমারও তো সেটাই মনে হয়। আচ্ছা, বাকি সদস্যদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করো তো। আমি তাদের মেসেজ দিয়েছি, কিন্তু কোনো উত্তরই আসছে না তাদের থেকে। তাহলে আমরা 4 জন কি লড়তে পারবো? হ্যাঁ, কেন নয়, আমরা 4 জনই তাদের জন্য যথেষ্ট। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। সব কিছু কেমন কেমন জানি উল্টো হয়ে যাচ্ছে। আমি চেয়েছিলাম সেই জিনিস দুটো আসার আগেই প্ল্যান করে আমরা তাদের মেরে ফেলবো, কিন্তু উল্টো আমরা আরও 5 বছর সামনের সময় চলে আসছি। মানে এই 5 বছরে তারা দুজনেই আরও শক্তিশালী, আর নিরাম্বা তো হয়তো এরই মাঝে তার সৈন্যও বানিয়ে ফেলেছে। চিন্তা করার কোনো কারণ নাই, আমরা কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবো। কিন্তু অনু আরও কিছু বলতে যাবে, তখনই আমাদের সামনে একটা পোর্টাল খুললো আর সেখান থেকে দুজন মেয়ে বেরিয়ে আসলো। অনু তাদেরকে দেখে একটু খুশি হলো। অনেক ছোট কাহিনী, তবে আমাদের কাছে অনেক লম্বা মনে হবে। ও, সিট নিয়ে বসে পড়ো। তোমাদের পরিচয় করিয়ে দিই। ওরা হলো মিচেল আর সুজেন। আর মিচেল আর সুজেন তোমাদের পরিচয় করিয়ে দিই। এ হলো ড্রোয়েন, ও হিমারো, আর ও আমার ভাই নিয়াক। তোমার কিউট বয়ফ্রেন্ডটা কোথায়? ওর কথা শুনে অনুর মনটা আবার খারাপ হয়ে গেল। তো আমাদের বাকি তিনজন কোথায়? তোমাদের তো খোঁজ ছিল না। 5 বছর আগে অনুর মেসেজ পেয়ে আমি আমাদের 5 সদস্য নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু তোমাদের কোনো খবর ছিল না। এখানে পুরো 1 মাসের মতো অপেক্ষা করেছিলাম, কিন্তু তোমাদের কোনো খবর ছিল না। শেষমেশে হায়ান আমাদের বলল যে যদি নিরাম্বার সাথে আমরাই যেতাম যুদ্ধ করতে তাহলে তেমন হতো। তখন আমরা চলে যাই সিরাম নামের একটা প্ল্যানেটে। হায়ানের আধুনিক টেকনোলজির মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম নিরাম্বা তার ছোট সৈন্য নিয়ে সেই প্ল্যানেটেই হামলা করেছে, আর এক এক করে সেখানকার সবার সোলগুলো ফিট করছিল। আমরা 5 জনেই লড়েছিলাম নিরাম্বার সাথে। অনেক শক্তিশালী ছিল সে, যেটা আমরা চিন্তাও করি নাই। একসময় সে হায়ান, রেনো আর প্রিয়াকে ধরে কালো জাদুর সাহায্যে তাদেরকে বন্দি করে ফেলে। কি? হ্যাঁ, তারা 3 জন এখন নিরাম্বার সেনাদের মধ্যেই আছে। এটা তো খুব খারাপ খবর। হ্যাঁ, এটা তাও 5 বছর আগের কথা। আমরা দুজন কোনো রকমে সেখান থেকে টেলিপোর্ট হয়ে বেঁচে আমাদের ইউনিভার্সে চলে গিয়েছিলাম। তবে তোমাদের খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো খোঁজ পাইনি। সুজেন, তোমাকে যখন আমি মেসেজ দিলাম, তারপর আমরা দুটো ইউনিভার্সে ভ্রমণ করি, কিন্তু সেখান থেকে ফেরার পথে আমাদের সাথে খুব আশ্চর্যজনক জিনিস হয়ে গেছে। কি এমন হয়েছে? আমরা টাইম ট্রাভেল করে সরাসরি 5 বছর পরে চলে আসছি। আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। টেলিপোর্টেশন মেশিন দিয়ে কিভাবে
টাইম ট্রাভেল করা যায়? সেটা তো আমরাও বুঝতে পারছি না। হয়তো আমাদের এমন কারোর সাথে দেখা হয়েছিল যে কিনা সময়ের ক্ষমতা রাখে, হয়তো তার কারণে এমন হয়েছে। আচ্ছা সেটা বাদ দাও তাহলে, এখন ভাবো কিভাবে আমরা আমাদের টিমের বাকি 3 জনকে বাঁচাবো নিরম্বার কাছ থেকে। সেটার জন্য আমাদের কিছু সাহায্যের প্রয়োজন হবে, তবে এখন না, সময় মতোই সেটা আমাদের লাগবে। তাহলে এখন কি করব আমরা? প্রথমে তোমার ক্ষমতাগুলোর ব্যবহার সঠিক করে শিখতে হবে, আর বাকি সবাইকেও প্রস্তুত হতে হবে। আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই লড়ব। দেখতে দেখতে 1 মাস সময় কেটে গেছে। সময়ের সাথে আমরা 6 জনই তাল মিলিয়ে নিয়েছি। 5টা বছর আমাদের কাছে থেকে এভাবে চলে যাবে সেটা আমি ভাবতে পারি নাই। এটা কিভাবে হলো আমি নিজেও বুঝতে পারছি না। আমি একটা চুপচাপ পরিবেশে বসেছিলাম। নদীর পাড়ে ছাড়া কি আর নির্জন পরিবেশ হতে পারে? একটু আগেই লাইফের কষ্টময় একটা সময় কেটেছিল আমার সামনে, কারণ আমি নীলাকে দেখেছিলাম। নীলার বয়স এখন আমার থেকেও মনে হয় 2 বছর বেশি হয়ে গেছে হয়তো। খুব খুশিতে ছিল সে। বিয়ে হয়ে গেছে শুভ নামের সেই ছেলেটার সাথে। একজন মানুষের কাছ থেকে কষ্টের বিষয় আর কি বা হতে পারে? হয়তো কষ্টটা আরও বেশি লাগার বাকি ছিল, কারণ আমি এখন নদীর পাড়ে বসে বসে নীলার মতো মনের ভাবনাগুলো শুনতে লাগলাম। টেলিপ্যাথি ক্ষমতার এই একটা লাভ, নিজের শত্রু কী ভাবছে সেটা সম্পর্কে জানা যায়। আমিও বসে বসে দেখতে লাগলাম নীলার ভাবনাগুলো। ওর ভাবনাগুলোর যখন দেখছিলাম প্লাস শুনছিলাম, কখন যে নিজের চোখ দিয়ে পানি ঝরে গেল নিজেও বুঝতে পারছি না। নীলা মনে মনে ভাবছিল, আমি তো শুভকে ভালোবেসেই বিয়ে করেছি, কিন্তু কিছু স্বপ্ন যে রোজ আমাকে দেখতে হয় সেগুলো তো কিছুই বুঝতে পারছি না আমি। আর তাছাড়া আমার মেয়ের চেক আপ করার সময়ও তো ডাক্তারের কথাটা শুনে আমাকে অবাক করে দিয়েছে। তখন তো শুভ বলেছিল এটা হয়তো ডাক্তারদের ভুল, কিন্তু কিভাবে সেটা ডাক্তারের ভুল হতে পারে? আমি তো আজও শুভার ডিএনএ পরীক্ষা করছি শুভকে না জানিয়ে। আমার সাথে তো শুভার ডিএনএ মিলে, কিন্তু শুভ্রের সাথে তো কোনো দিক দিয়েই ডিএনএ মিলে না। আমি নিজেও এমবিবিএস ডিগ্রির খুব কাছাকাছি, এই জিনিসটা তো আমার কাছেও ক্লিয়ার হচ্ছে না। তাহলে শুভ্রা আমার মেয়ে, কিন্তু শুভ ওর বাবা না। কিন্তু এটা বিজ্ঞানের দিক দিয়ে কিভাবে সম্ভব? কারণ আমার তো আর কারো সাথে কোনো শারীরিক সম্পর্কই হয়নি কখনো। তাছাড়া শুভ্রার আর সবার থেকে অন্যরকম। ওর ডিএনএ কোনো ডাক্তারই অ্যানালাইজ করতে পারতেছে না। প্রিয়া তো বলল হয়তো শুভ্রার ভিতরে অন্যরকম কিছু একটা আছে, কিন্তু এই বিষয়ে আরও রিসার্চ করেই সে বলতে পারবে কি সেটা। এগুলো সব নীলা ভাবছিল ওর মনে। আমার চোখ দিয়ে তখন কেন জানি পানি ঝরছিল। তার মানে কি আমি একজন বাবা হয়ে গেছি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? এখানে অনেক রহস্য লুকিয়ে আছে, যেগুলোকে বের করতে হবে আমাকে। তার পূর্বে আমাকে দেখতে যেতে হবে যাকে আমি বাঁচিয়েছিলাম সেদিন। হ্যাঁ, সেই মেয়েটাই নীলার মেয়ে। হয়তো আমি তার বাবা, কোনো একদিক দিয়ে হলেই হলো। আমি আর দেরি করলাম না, পুরো পৃথিবীর সময়কে আমি থামিয়ে দিতে লাগলাম। সময়কে থামানো আমার ক্ষমতা না, বরং আমি এটাকে আস্তে চলতে দিতে পারি, কারণ আমার কাছে আছে স্পিড। এত জোরে দৌড়াতে লাগলাম যে সবাইকে দেখে মনে হচ্ছিল সব কিছু জড়বস্তু। আমি পৌঁছে গেলাম শিশু পার্কে। এখানে এসেছে নীলা আর শুভ। দুজনে খুবই মজা করছিল, অনেক ভালো লাগছিল তাদের দুজনকে এভাবে দেখতে। সেদিন মেয়েটাকে ভালো করে দেখতে পারি নাই, কিন্তু আজকে মন ভরে দেখে নিচ্ছি। আমি এখানে শিওর না যে ও আমার মেয়ে, তবে আমার কাছে একটু সম্ভাবনা আছে। আজ থেকে 5 বছর পূর্বে আমাদের বিয়ে হয়েছিল, আর এই মেয়েটার বয়স এখন 4-এর মতোই হতে পারে, কিংবা নাও হতে পারে। যাই হোক, শুধু এইটুকু হয়েছে যে আমার অস্তিত্ব সবার কাছ থেকে মিশে গেছে। আমি কোরবানি দিয়েছি যা আমি ভালোবাসতাম, যা আমি চাইতে শুরু করেছিলাম, সে সবই আমি হারিয়ে ফেলেছি। দুজনকে হাসতে খেলতে দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। এখন তো আর ওদের সামনেও যেতে পারবো না, কারণ আমাকে চিনবে না ওরা। আমি দেখতে পেলাম হঠাৎ করে কয়েকটা ছেলে কোথা থেকে যেন চলে আসলো আর নীলাকে উত্ত্যক্ত করতে লাগলো। এটা দেখে আমার খুব রাগ হচ্ছিল,
কিন্তু আমি কিছুই করলাম না। নীলা শুভাকে কোলে নিয়ে হেরে যাচ্ছিল তাড়াতাড়ি, কিন্তু ছেলে কয়টাও পিছু পিছু যাচ্ছিল। হঠাৎ করে একটা নির্জন জায়গা দেখে ছেলেগুলো টান দিয়ে নীলাকে সহ শুভকে একটা নির্জন জায়গায় নিয়ে চলে গেল। আমি শুধু আমার ভতুরের রূপটা দেখছিলাম। সব আমি সামনে যাচ্ছি না এখনো, কেন জানি আমার মনে হচ্ছিল সামনে কিছু ভালো হবে। কি ভাবছিস এত জায়গা থাকতে আমি নির্জন জায়গা দিয়েই কেন যাচ্ছিলাম? তোদের জন্য বলে রাখি, ভুল মায়ের পিছু নিয়েছিলি তোরা। তখনই আমি আমার লাইফে মনে হয় আরও একবার অবাক হলাম, কারণ এতক্ষণ শুভা নীলার কোলে ছিল, কিন্তু হঠাৎ করেই তার চোখগুলো জ্বলতে শুরু করলো। আপনারা কে কি ভাবছেন সেসব আমি শুনতে পারতেছি। আমাকে আর আম্মুকে নিয়ে খারাপ কথা ভাবার সাহস হলো কিভাবে? রাগে শুভা একটা চিল্লানি দিল, যেটার জন্য সামনে একটা চিল্লানির কম্পন তৈরি হয়েছিল, আর সেটার মধ্যে যারা ছিল সবার কানের পর্দা ফেটে তারা বেহুশ হয়ে গেল। কিন্তু তখনই পিছন থেকে কালো স্যুট পরা কিছু লোক এসে নীলাকে ধরে ফেলল। শুধু তা নয়, তারা নীলার সাথে শুভার মুখের একটা ইলেকট্রনিক ডিভাইস লাগিয়ে দিল। এতে হয়তো শুভার আর চিল্লানির কাজ হবে না। আমি তো এবার পুরো শিওর, নীলা এখন আমার বউ না থাকলেও শুভা এখনও আমার মেয়ে, আর সারা জীবন আমার মেয়ে হয়ে থাকবে। আমি আমার পকেট থেকে রুমালটা বের করে সেটাকে বেঁধে নিলাম আমার মুখে। এরপরে আমার স্পিড পাওয়ার ব্যবহার করলাম। কালো স্যুট পরা মোট 8 জন ছিল। আমি 60টার পুরো মেমোরি ভুলিয়ে দিয়ে ওদের নিয়ে পার্কের বাইরে ছেড়ে দিলাম। বাকি একটা, যেটার হাতে শুভা ছিল, ওর হাত থেকে আমি শুভাকে দিয়ে দিলাম নীলার কোলে, আর শেষেরটাকে বেঁধে রেখে দিলাম পাশেই। তারপর আমি আমার নর্মাল স্পিডে চলে আসলাম। এখানে আমি বাদে 3 জন ছিল, 3 জনই অবাক হলো। কি হয়েছে কিছুই বুঝতে পারলো না ওরা। 1 মিনিটের জন্য চুপ থাক তুই, তোকে নিয়ে পরে ভাববো। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? থাক, সেটার প্রয়োজন নেই। কিন্তু এটা কিভাবে করলেন? এখানে একমাত্র এই ছোট্ট প্রিন্সেসই নেই যার কাছে সুপার ক্ষমতা আছে, এমন আরও আছে। আমি তো আপনাকে চিনি। সেদিন বিল্ডিং থেকে পড়ে যাওয়ার সময় তো আপনি আমাকে বাঁচিয়েছিলেন। তাহলে প্রিন্সেস, তোমার উপর ইলিউশনের কোনো কাজ হয়নি, তাই না? মানে? নাম কি আপনার? নিয়াক। আজকে হয়তো আপনি না আসলে ওরা শুভাকে ধরে নিয়ে যেত। কারোর মধ্যে যদি কোনো সুপার ক্ষমতা থাকে তাহলে সব সময় উচিত তাকে লুকিয়ে রাখা। আপনি এভাবে যদি সবাইকে দেখে বেড়ান তাহলে তো সমস্যায় পড়বে এই প্রিন্সেসটা। কিন্তু আমি ওদের সবার মাইন্ডের সব কিছু ভুলিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। আপনার মেয়ের এই ক্ষমতা সম্পর্কে যারা জানে, আমি তাদের সবার সেই জানাকে মুছে দেব। শুধু সামনের সময় থেকে একটু সাবধান থাকবেন। আমি শুভার দিকে তাকিয়েছিলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, কারণ অনেক মন চাচ্ছিল, কোলে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মেয়েটার সাথে মনে মনে কথা বলছিলাম। মেয়েটাও আমার মতে টেলিপ্যাথিক, সব ক্ষমতা হয়তো ওর কাছে আমার মতোই আছে। তখনই পিছন থেকে কেউ আমার মাথায় আঘাত করলো। আঘাতের জন্য আমি প্রস্তুত ছিলাম না, তাই প্রথমে নিচে পড়ে গেলাম। পিছন থেকে যে লোকটাকে আমি বেঁধেছিলাম সে হাতের ধরিয়ে একটা লোহার লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করেছে। এবার আমার রাগ একটু বেড়ে গেল। রাগ বাড়লে যা হয়, চোখ দুটো লাল হয়ে গেল এবং আমি উঠে হাত দুটো একটাও ঝাঁকি দিলাম, সাথে সাথে দুটো হাত আগুনও হয়ে গেল। তারপর দিলাম লোকটার মাথায় একটা ঘুষি। এক ঘুষিতে মাথার নাম আর চিহ্ন দেখা গেল না। এটা পুরোটাই আমার স্পিড মোডে করলাম। তারপর ওকে নিয়ে পাশে নদীতেই ফেলে দিলাম। আপনি ঠিক আছেন তো? আপনার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। নীলা জ্বর রুমাল দিয়ে আমার মাথা মুছে দিয়ে বলল, এটার দরকার নাই, একটু রিল্যাক্স করলে এই ক্ষত খুব তাড়াতাড়ি সেরে উঠবে। ও, আমি আজকে আসি। এটা বলে আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। আমার স্পিড এতই ছিল যে কেউ হয়তো দেখতেই পাবে না আমাকে। আমি চেয়েছিলাম নীলার মন থেকে এসব কিছু মুছে দেবো, আবার কিভাবে করলাম না। থাক না, এতে করে মনে হয় আমার মেয়েটার সাথে আমার মাঝে মাঝে দেখা হয়ে যাবে। যাই হোক, আমি আর সময় নষ্ট করলাম না। যে লোকটাকে মারলাম ফোন এখন আমার কাছে, আমাকে শুধু শেষ নাম্বারটাকে ট্র্যাক করতে হবে। তবে লোকটার কথা শুনে বুঝতে পারলাম এমনও
কিছু লোক আছে যারা আমাদের হান্ট করতে ইচ্ছুক, কিন্তু তারা তো জানে না আমাদের কাছে কি ক্ষমতা আছে। আমি চলে আসলাম হোল্ডার বিল্ডিংয়ের সবচেয়ে গ্রাউন্ড ফ্লোরের উপরের তলায়। মাটির নিচে এতগুলো ভবন যে কিভাবে বানানো হয়েছে সেটাই আমার মাথায় যাচ্ছে না, তবে যেভাবেই বানাক না কেন অনেক কষ্টের কাজ ছিল। এটা সেটা দেখে বোঝা যাচ্ছে মাটির নিচে মোট 10 তলা রয়েছে। সবগুলো ঘুরে এখনও আমার দেখা হয়নি, তবে এখন যেখানে আছি সেটা হচ্ছে ট্রেনিংয়ের জন্য। দেওয়ালটা কি দিয়ে বানানো হয়েছে সেটা বুঝতে পারছি না। যা দিয়ে বানানো হোক না কেন এটা সাধারণ দেওয়ালের থেকে অনেক আলাদা, কারণ আমাদের কোনো ক্ষমতা দিয়েও এই দেওয়ালকে ভাঙতে পারছি না। দেখতে দেখতে কিভাবে যে একটা মাস কেটে গেছে সেটা কে জানে। বাকি ইউনিভার্স থেকে আসা আমাদের সদস্যগুলো এখনও এখানে আছে। অনু তো এখনও শুধু প্ল্যান করে যাচ্ছে কি করবে। আমাকে তো শুধু কাজ দিয়েছে আমার ক্ষমতাগুলোর ব্যবহার ভালো করে শিখতে। মোটামুটি আমি সেগুলোর ব্যবহারও শিখে গেছি। একটু পরে আমাদের টিমের সবাই চলে আসলো আমার ট্রেনিং রুমেই।